জঙ্গিদের কোনো জাত হয় না। পহেলগাঁওয়ের হামলা ক্ষমার অযোগ্য। কাশ্মীরে জঙ্গি হামলার কড়া নিন্দা মুখ্যমন্ত্রী। হামলায় জড়িতদের কড়া শাস্তির দাবি মমতার। টোটালি উই কন্ডেম অল দিস। কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট উই কন্ডেম স্ট্রংলি টোটালি। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে, বেঁচে 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 করেছি যেগুলো। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতে তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। আমরা যেতে চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিংজেন্ট অ্যাকশন নেওয়া হবে। গতকাল কলকাতায় আনা হলো নিহত দুজনের দেহ। কাশ্মীর হামলায় নিহত রাজ্যের 3। নিহত পাটুলির বিতান অধিকারী, নাশকতার বলি বেহালার সমীর গুহ, নিহত পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র। বিতান ও সমীরের দেহ ফিরল কলকাতায়। আজ ঝালদায় ফেরানো হচ্ছে মনীষ রঞ্জন মিশ্রর দেহ। মোট 26 জনের প্রাণ কেড়েছে এই জঙ্গি হামলা। তার মধ্যে এই রাজ্যের 3 জন রয়েছেন। দুজনের দেহ ফিরল কাল। আজই ঝালদায় ফিরছে মনীষ রঞ্জন মিশ্রর দেহ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত মনীষ, আজ ফিরছে মনীষের কফিন বন্দি দেহ। সকাল থেকেই বাড়ির সামনে ভিড়। মনীষ রঞ্জন মিশ্র, ঝালদার মনীষ রঞ্জন, তিনিও গিয়েছিলেন পহেলগাঁওয়ে এবং সেখানে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছে তার দেহ। আজ তার দেহ ফিরছে ঝালদার বাড়িতে। Telma to Deepika. কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ। কাশ্মীরে নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা, আর এরই প্রতিবাদে ঝালদায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ঝালদা নাগরিক মঞ্চের ডাকে এই ধর্মঘট। সরাসরি কথা বলবো ইন্দ্রজিৎ, আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্রজিৎ, আজ বন্ধের ডাক দেওয়া হয়েছে ঝালদায়, কি পরিস্থিতি সকাল থেকে? দেখো, 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। মনীষকে যেভাবে খুন হয়েছে, মনীষ যেভাবে একেবারে দুষ্কৃতীদের গুলিতে বা আতঙ্কবাদীদের গুলিতে, তাই আজকে সেই প্রতিবাদেই আজ ঝালদা 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে ঝালদা নাগরিক মঞ্চের ডাকে। এবং এই বন্ধে ঝালদা পুরো স্তব্ধ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি মনীষের বাড়িতে এবং কয়েক ঘন্টার মধ্যেই মনীষের কফিনবন্দি মৃতদেহ আসবে তার বাড়িতে, ঝালদার বাড়িতে, এবং সেখানেই তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং তার ঝালদার বাসিন্দারা ভিড় জমাচ্ছে একে একে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আমরা যেটা খবর পেয়েছি তার পরিবার সূত্রে যে তার মৃতদেহ রাঁচিতে পৌঁছে গেছে এবং রাঁচি থেকে ঝালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছাবে। এবং এই বাড়ির যে পরিস্থিতি আমরা দেখছি, একেবারেই গতকাল থেকে এই মিশ্রর যে বাড়ি, মনীষের যে বাড়ি, সেই বাড়ির গেটে গতকাল থেকেই ফুল ভর্তি রয়েছে একটি ব্যাগ। এবং যে বাড়িতে নিত্য পুজো হতো সেই বাড়িতে পুজো হয়নি গতকাল থেকেই, এবং একেবারেই পুজোর যে ফুল সেই আজও রয়েছে এবং ফুলগুলো একেবারেই ঝুমিয়ে মরে গেছে ফুলগুলো। এবং সেই দিক থেকেই বোঝা যাচ্ছে যে এই মিশ্র পরিবারের উপর কি একটা অঘটন যে ঘটেছে এবং যেভাবে মিশ্র পরিবারের শোকের ছায়া নেমে এসছে, তাতে একেবারে স্তব্ধ হয়ে গেছে গোটা ঝালদা, পুরুলিয়ার বাসিন্দারাও। একদমই, এবং আর কিছুক্ষণের মধ্যেই ঘরের ছেলে কফিন বন্দী হয়ে ফিরবেন ঘরে। ইন্দ্রজিৎ, আমাদের নজর থাকবে এদিকে। ধন্যবাদ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত 26। বাকি পর্যটকরা কোন পথে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন? কতটা দুর্গম ছিল সেই রাস্তা? খোঁজ করলো নিউজ 18 বাংলা। গাড়ি চলার রাস্তা তো নেই, সাধারণ মানুষের হাঁটার পথও এইরকম দুর্গম। বেসেরান যাওয়ার জন্য এই রাস্তা পেরিয়েই পর্যটকরা ছুটে যান সেখানকার যে নৈসর্গিক পরিস্থিতি রয়েছে তা দেখার জন্য। এবং যখন দুর্ঘটনা ঘটেছিল, যখন সেই হামলা ঘটেছিল, তখন এই রাস্তা দিয়েই সমস্ত পর্যটকদের পালিয়ে আসতে হয়েছিল। ফলে বুঝতে পারছেন যে তাদের জন্য কতটা ডিফিকাল্ট হয়েছিল এই রাস্তা দিয়ে চলে আসা, যেখানে রাস্তায়
জায়গায় জায়গায় পাথর পড়ে রয়েছে, বোল্ডার পড়ে রয়েছে এবং যেখানে চলার পথও যথেষ্ট বিপদসংকুল। সল্টলেকে ডাকাতি, সল্টলেকে জিসি ব্লকের ডাকাতি, অফিসের তালা ভেঙে ঢোকে 4 দুষ্কৃতী, প্রায় 1.5 কোটি টাকা লুট করে চম্পট। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন সুদীপ্ত। সুদীপ্ত, কখন ঘটলো এই ডাকাতির ঘটনা? যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করা গেছে? দেখো মিমি, সল্টলেকের 184 নম্বর বাড়ি জেসি ব্লক, এবং এই বাড়িটি মূলত দোতলা বাড়ি। একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। দোতলা বাড়ির ওপর তলায় মালিক থাকেন, তবে তিনি বেশিরভাগ সময়টাই থাকেন না, বছরের বেশিরভাগ সময়টা তিনি আমেরিকায় থাকেন। তিনি এখানেও নেই এখনো পর্যন্ত, যখন এই ঘটনা গতকাল রাতে ঘটেছে। নিচের তলায় একটি অফিস রয়েছে, তবে ঠিক কি অফিস তা এখনো পর্যন্ত জানা যায়নি। এবং এই যে বাড়ি, তার বাড়ির যে পাশের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের যিনি দারোয়ান রয়েছেন তিনি মূলত বলছেন যে গতকাল ঠিক রাত 2টো নাগাদ একটি আওয়াজ পায় তারা, এবং দেখে যে এই যে গেট, এই গেট কিন্তু খোলা ছিল এবং এই গেটের তালা ভাঙা ছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাছে খবর যায় এবং পুলিশ আসে, এবং পুলিশ তারপর এখানে ঢোকে এবং জানতে পারে যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় 1.5 কোটি টাকা মতো ডাকাতি হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে, এবং এই অফিসের ভেতর এখনো পর্যন্ত কিন্তু কয়েকজন রয়েছে যারা অর্থাৎ অফিসের যারা কর্মী, কিন্তু তাদেরকে অনেকবার ডাকা সত্ত্বেও তারা কিন্তু আসছেন না, তারা বাইরে এসে কথা বলছেন না। মূলত তদন্ত চলছে এখনো পর্যন্ত, এটাই জানা যাচ্ছে। মিমি, ধন্যবাদ সুদীপ্ত। আমরা জাস্ট আওয়াজ পেয়েছি আমাদের গাড়িটা, তখন আমরা বেরিয়েছি, আমি কিছু দেখিনি। ওদের আমাদের পাঁচিলে দিচ্ছে, ওদের গেটটা শুধু খোলা ছিল। আর আমাদের একজন এখানে দাদা থাকেন, ওই পাশে গিয়ে ওদেরকে বাইরে গিয়ে ওদের গেটের দারোয়ানকে ডেকে দিচ্ছে। পাশে ওরা এসে পুলিশের এসে ওই ধরেছে, আর কিছু না। 7-8 মাসে নতুন অফিস খুলেছে। আর উপরে মাসিমা আমেরিকা 6 মাস অন্তত থাকে, আবার চলে আসে। এখন আছেন না, ওরা নেই। পিডব্লিউডির থেকে লিজ নেওয়া জমি, আর সেখানেই চাষবাস করে হাওড়ার জগৎবল্লভপুরের ঘোড়া পরিবার। সেই জমি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দিলে বাড়িতে চড়াও, ভাঙচুর, হুমকি, মারধর। রেহাই পায়নি বিশেষভাবে সক্ষম তরুণীও, অভিযুক্তরা পলাতক। বাড়িতে ভাঙচুর, বাইক ভাঙচুর, হুমকি, গালাগালি। হাওড়া জগৎবল্লভপুরের ইছাপুর ঘোড়াপাড়ায় ব্যাপক উত্তেজনা। জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় স্থানীয় রবিন ঘোড়ার বাড়িতে মঙ্গলবার তাণ্ডব চালানো হয়। রবিন ও তার স্ত্রীকে চলে মারধর, এমনকি রবিনের বিশেষভাবে সক্ষম মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবছরের শুরুতে পিডব্লিউডির থেকে জমি লিজ নেন রবিন ঘোড়া। সেই জমিতে তিনি চাষবাস করেন। এই জমির পিছনে স্থানীয় বিদ্যুৎ ঘোড়া এবং সুজয় ঘোড়ার জমি। অভিযোগ, রবিনের লিজ নেওয়া জমি দখলের চেষ্টা করেন বিদ্যুৎ ও সুজয়। এ নিয়ে দুপক্ষের মারামারি হয়, পুলিশে অভিযোগও দায়ের হয়। অভিযোগ, জামিন পেয়ে ফের চড়াও হন বিদ্যুৎ ও সুজয়। গুন্ডা ভাড়া করে দলবল নিয়ে হামলার অভিযোগ। অভিযোগ, জমির লিজের কাগজ লুটের চেষ্টা করা হয়, না দেওয়ায় তাণ্ডব। রাত্রি 12টার পর দলবল বেঁধে আমার বাড়ির উপরে অত্যাচার করেছে, লুটপাট করতে এসেছিল। আমাদের এই মারধর করেছে, আমার মেয়েকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে, আমার দাদাকে মেরেছে, ওই ওয়াকিং অর্ডারের কাগজপত্রগুলো লুট করে নিয়ে যাবার জন্য। জুনামনেরও এসেছিল, পাশের সব গুন্ডাদের ভাড়া করে নিয়ে এসেছিল। এসে বললো তোদের সব মেরেছে তো করে দেবো। তাহলে আমার প্রতিবন্ধী মেয়েটাকে মেরেছে, আমার মেজো ভাসুরকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে। বললো যে তোদের সব কাগজপত্র কোথায় আছে বার করে, নাহলে তোদের সব খেতে করে দেবো। বাড়িতে ঢুকে তাণ্ডব, ভাঙচুর, মারধর, হুমকি। আমি দেখাতে চাইছি, ঠিক আছে, আমি তোকে দেখাতে চাইছি, কিন্তু একদম দিব্যি দিয়ে বলবি কি তোকে মাথায় মারতে গেলাম না, তুই ইচ্ছা করতে পারবে ঝামেলার মধ্যে জড়িয়ে গেছিস। তুই জানিস নি বেঈমান কি করেছিস? এ নিয়ে মঙ্গলবারই জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হয়। ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।
পুড়ছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তীব্র গরম, পশ্চিমের 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। এই নিয়ে কথা বলবো, বিশ্বজিৎ সাহা রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। বিশ্বজিৎ, এই যে প্রবল গরম, এর থেকে রেহাই কবে মিলবে? কোন ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস কিছু কি বলছে আবহাওয়া দপ্তর? ঝড় বৃষ্টি সপ্তাহান্তে আবার ফিরতে পারে, তবে তার আগে যেরকম তুমি বললে মিমি, যে পুড়ছে দক্ষিণবঙ্গ, একেবারেই দাবদাহ বাড়বে। আজ এবং আগামীকাল চরম দাবদাহের মধ্যে দিয়ে যাবে দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত এই দাবদাহ চলবে, তবে সবথেকে বেশি কষ্টদায়ক অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, এই 3 জেলার জন্য। তবে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিমের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যেই 40 ডিগ্রি তো পেরিয়ে গেছেই তাপমাত্রা বেশ কিছু জেলাতে, পশ্চিমের জেলাগুলিতে মূলত। এমনকি সিভিয়ার হিটওয়েভ গতকাল ছিল মেদিনীপুরের কিছু অংশে। অর্থাৎ শুধু তাপপ্রবাহ নয়, চরম তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বেশ কিছু জেলা দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে উত্তরবঙ্গের মালদাতেও 40 ডিগ্রি পেরিয়ে গেছে পারদ, অর্থাৎ মালদাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশেও এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে ওপরের দিকের জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে শুক্রবার অর্থাৎ আগামী কাল থেকে কিছু বাড়তে পারে। শনিবার রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বস্তি রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ধন্যবাদ বিশ্বজিৎ।